নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। গঙ্গাচরণ মনে মনে হিসেব করবার ভঙ্গি করে কিছুক্ষণ পরে বললে, সর্বসাকুল্যে প্রায় 30 টাকা খরচা হবে, ফর্দ করে দিচ্ছি, নিয়ে যাও। লোকটা যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। এত গম্ভীর ভূমিকার পর মাত্র 30টি টাকা খরচের প্রস্তাব সে আশা করেনি। কিন্তু গঙ্গাচরণের উচ্চ আশার সীমা পৌঁছে গিয়েছে। ভাত ছালাতেও যাকে স্ত্রী পুত্র সহ অনেক সময় দিনে রাতে মাত্র একবার অন্নাহার করে সন্তুষ্ট থাকতে হয়েছে, সে এর বেশি কি চাইতে পারে? গঙ্গাচরণ বাড়ির মধ্যে ঢুকে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে সংসারের কি কি দরকার। অনঙ্গ বউ বেশি আদায় করতে জানে না। স্বামী স্ত্রীতে পরামর্শ করে একটা ফর্দ খাড়া করলে তেমন ব্যয়সাধ্য ফর্দ নয়। অনঙ্গ বউ বললে, তুমি গা বন্ধ করতে পারবে তো? এতগুলো লোকের প্রাণ নিয়ে খেলা। গঙ্গাচরণ হেসে বললে, আমি পাঠশালায় ছেলেদের স্বাস্থ্য প্রবেশিকা বই পড়াই। তাতে লেখা আছে মহামারীর সময় কি কি করা উচিত অনুচিত। আসলে তাতে গা বন্ধ হবে, মন্ত্র পড়ে গা বন্ধ করতে হবে না। বাইরে এসে বললে, ফর্দ লিখে নাও। আলো চাল 10 সের, পাকা কলা 10 ছড়া, গাওয়া ঘি 2.5 সের, সন্দেশ 2.5 সের, কাপড় চাই 3খানা শাড়ি, কস্তা পেড়ে 3 ভৈরবীর, আর প্রমাণ ধুতি চাদর ভৈরবের, আরও ধরো হোমের তাম্রকুণ্ড। লোকটা ফর্দ নিয়ে চলে গেল। কামদেবপুর গ্রামে যেদিন গঙ্গাচরণ যায় সেদিনই সেখানে একজন বললে, পণ্ডিত মশাই, চাল বড্ড আকড়া হবে, কিছু চাল এ সময় কিনে রাখলে ভালো হয়। কত আকড়া হবে? তা ধরুন মনে 2 টাকা চড়া আশ্চর্যই নয়। কথাটা উপস্থিত কেউ বিশ্বাস করলে না। শান্তি সস্তায়ন এবং গা বন্ধ করার প্রক্রিয়া দেখবার জন্য আশপাশ থেকে অনেক লোক জড়ো হয়েছিল। গ্রামের চাষিরা বললে, মনে 2 টাকা, তাহলে আর ভাবনা ছিল না? কে বলেছে সব কথা? আগেকার বক্তা নিতান্ত বাজে লোক নয়, ধান চালের চালানি কাজ করেছে, এ বিষয়ে অভিজ্ঞতা আছে বলেই মনে হয়। সে জোর গলায় বললে, তোমরা কিছু বোঝো না হে, আমার মনে হচ্ছে গতিক দেখে চালের দর ঠিক বাড়বে। আমি এ কারবার অনেকদিন ধরে করে আসছি, আমি বুঝতে পারি। কথাটা কেউ গায়ে মাখলে না। তখন গা বন্ধ করার ব্যাপার নিয়ে সকলে গঙ্গাচরণকে সাহায্য করতে ব্যস্ত। হোম শেষ করে পুজো আরম্ভ করতে গঙ্গাচরণ পুরো 3টি ঘন্টা কাটিয়ে দিলে। এসব অজপাড়াগা, এখানকার হালচাল ভালোই জানা আছে ওর। পয়সা কি অমনি অমনি রোজগার হয়? মাটির 3টি কলসি সিঁদুর দিয়ে চিত্রিত করতে হয়েছে, তালপাতার তীর বানিয়ে 4 কোণে পুঁতে পইতে সুতো দিয়ে সেগুলো পরস্পর বাঁধতে হয়েছে, গাব কাঠের পুতুল তৈরি করতে হয়েছে গ্রাম্য ছুতোর দিয়ে, তেল সিঁদুর লেপে সেটাকে তেমাথা রাস্তায় পুঁততে হয়েছে। হাঙ্গামা কি কম? সে যত বিদঘুটে ফরমাস করে, গ্রামের লোকের শ্রদ্ধা তত বেড়ে যায় তার উপর। ওর কানে গেল লোকে বলা বলি করছে, বলি, এ কি তুই যা তা পেলি রে? ওর পেটে এলেম কত, যাকে বলে পণ্ডিত। এ কি তুই বাগানগার দিনু ভট্টাচ পেয়েছিস? গঙ্গাচরণ হেঁকে বললে, নিষ্কালি সরা 2খানা, সে তাকন্দের ডাল 2টো। ঠিক দুপুরবেলা। এখন এসব জিনিস কোথা থেকে জোগাড় হয়? আর কেই বা আনে? সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। একজন বিনীতভাবে বললে, আজ্ঞে, এ গ্রামে তো কুমোর নেই, নিষ্কালি সরা এখন কোথায় পাই? গঙ্গাচরণ রাগে সুরে বললে, তবে থাকলো পড়ে, ফাঁকি ঝুঁকির কাজ আমাকে দিয়ে হবে না। গা বন্ধ করতে নিষ্কালি সরা লাগে কথা কে না জানে? আগে থেকে জোগাড় করে রেখে দিতে পারোনি? গ্রামের লোকে নিজেদের অজ্ঞতায় নিজেরাই লজ্জিত হয়ে উঠল। বলা বলি করলে, এ খাঁটি লোক বাবা, এর কাছে কোনো কাজের ফাঁকি নেই, যেভাবে হোক সরা এনে দিতেই হবে। নানা অপরিচিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেলা 2টোর সময় প্রক্রিয়া শেষ হলো। গঙ্গাচরণ বললে, সবাই এসে শান্তির জল নিয়ে যাও। খুব ঘটা করে শান্তির জল ছিটিয়ে দিয়ে গঙ্গাচরণ গম্ভীর মুখে বললে, এবার আসল কাজটি বাকি।
উপস্থিত সকলে ওর মুখের দিকে চায়। সকাল থেকে ফাই ফরমাসের চোটে প্রত্যেকে হিমশিম খেয়ে গিয়েছে, শান্তির জল পর্যন্ত ছিটানো হয়ে গেল, তবুও এখনো আসল কাজটি হলো না। বেলা 3টে বাজে এদিকে। গ্রামের মাতব্বর লোক এক আধজন এগিয়ে বললে, আগে কি কাজের কথা বলছেন পণ্ডিত মশাই? ঈশান কোণে নিম গাছ আছে এ গায়ে। আগে কোথায় বললেন? ঈশান কোণে। তারা মাথা চুলকে বললে, আগে সে কোথায়? ঈশান কোণ জানো না? উত্তর পশ্চিম কোণ, এই দিক। আঙুল দিয়ে গঙ্গাচরণ ঈশান কোণ দেখিয়ে দিল। গ্রামে ঢুকবার পথই সেদিক দিয়ে, আসবার সময় সেদিকে একটা বড় নিম গাছে লক্ষ্য করেই এসেছে আজ সকালবেলা। একজন বললে, আগে হ্যাঁ আছে একটা বটে। আছে, থাকতেই হবে, ঈশানে যোগিনী যে। আগে কি করতে হবে? ওখানে ধ্বজা বাঁধতে হবে, চলো আমার সঙ্গে। দুজন জোয়ান ছোকরা গঙ্গাচরণের আদেশে নিম গাছের মগডালে ধ্বজা বাঁধতে উঠল। বেলা 4টে বাজে। গঙ্গাচরণ হাঁপ ছেড়ে নিশ্চিন্ত হওয়ার ভঙ্গিতে বললে, যাক, এবার ব্যাপারটা মিঠে গেল। বাবা, পয়সা খরচ করে ক্রিয়াকর্মের অনুষ্ঠান করলে তোমরা, এর মধ্যে খুঁত থাকতে দেব কেন? এবার তোমরাও নিশ্চিন্দি, আমিও নিশ্চিন্দি। গা বন্ধ বললেই কি গা বন্ধ হয়? খাটনি আছে। সকলে শ্রদ্ধা ভক্তিতে আপ্লুত হয়ে উঠল। এমন না হলে পণ্ডিত। গ্রামের সবাই মিলে অনুরোধ করে এক গোয়ালা বাড়িতে নিয়ে গিয়ে গঙ্গাচরণের জলযোগের ব্যবস্থা করলে। গঙ্গাচরণ বললে, ডাবের জল ছাড়া আমি অন্য জল খাবো না। তোমরাও নদীর জল ব্যবহার বন্ধ করো একেবারে। 1 মাসকাল নদীর জল কেউ খেতে পারবে না, বাসি পচা জিনিস খাবে না, মাছি বসলে সে খাবার তক্ষুনি ফেলে দেবে। মনে থাকবে, সবাইকে বলে যাও। মাতব্বর লোকেরা সকলকে কথাটা বুঝিয়ে বলে দিলে। সন্ধ্যার আগে গরুর গাড়ি করে ফিরছে পথে গ্রাম্য পুরোহিত দীনু ভট্টাচার্য এসে বললে, নমস্কার, চললেন? আগে হ্যাঁ, আমার একটা কথা আছে, গাড়ি থেকে নেমে একটু শুনুন। গঙ্গাচরণ গাড়ি থেকে নেমে একটা গাছতলায় দাঁড়িয়ে দীনু ভট্টাচার্যের সঙ্গে কথা বললে। দীনু ওর হাত ধরে বললে, আমার একটা অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমায় কিছু দিয়ে যান আজ যা পেলেন। কেন? আমি না খেয়ে মরছি, ঘরে 1 দানা চাল নেই, চালের দাম হু হু করে বাড়ছে। ছিল 4.5, হলো 6 টাকা। 5-6টি পুষ্যিনী এখন চালাই কি করে বলুন? আমি নিজে এই বুড়ো বয়সে রোজগার না করলে সংসার চলে না, অথচ বুড়ো হয়ে পড়েছি বলে এখন আর কেউ ডাকেও না, চোখে তেমন ভালো দেখি নে। গঙ্গাচরণ চুপ করে থেকে বললে, তাই তো বড় মুশকিল দেখছি। আপনার বয়স কত? 69 যাচ্ছে। মেয়েরা বড়, ছেলে বড় হলে ভালো ছিল, বুড়ো বয়সে রোজগার করার কেউ নেই আমি ছাড়া। চালের দাম কত চড়েছে? আরও নাকি চড়বে শুনছি, এখনই খেতে পাচ্ছি নে, আরও বাড়লে কি কিনে খেতে পারবো? এই যুদ্ধর দরুন নাকি অমনটা হচ্ছে। গঙ্গাচরণ মাঝে মিশালে শোনে বটে যুদ্ধের কথা, মাঝে মাঝে 2-1খানা এরোপ্লেন মাথার উপর দিয়ে যাতায়াত করতেও দেখেছে, তবে এই অজ চাষা গায়ে কেউ খবরের কাগজ নেয় না। শহরও 7-8 মাইল দূরে। গঙ্গাচরণ নিজের ধান্দায় ব্যস্ত থাকে, ওসব চর্চা করবার সময়ও তার নেই। তবু কথাটা তাকে ভাবিয়ে তুললে। সে বুড়ো ভট্টাচার্যকে বললে, যা চাল পেয়েছি তা থেকে কিছু আপনি নিয়ে যান, আর কিছু ডাল আর গাওয়া ঘি। দীনু ভট্টাচার্য বললে, না, গাওয়া ঘি আমার দরকার নেই, বলে ভাত জোটে না গাওয়া ঘি। আচ্ছা, আমি এই কাপড়ের মুড়োতেই চাল ডাল বেঁধে নিই, আপনি আমায় বাঁচালেন, ভগবান আপনার ভালো করুন। কথাটা ভাবতে ভাবতে গঙ্গাচরণ বাড়ি এসে পৌঁছল। অনঙ্গবউ জিনিসপত্র দেখে খুব খুশি, বললে, চাল এত কম কেন? এক বুড়ো বামুন ভট্টাচার্যকে কিছু দিয়ে এসেছি পথে। যাকে, ভালোই করেছ, দিলে তাতে কমে না, বরং বেড়ে যায়। শুনছি নাকি চালের দাম বাড়বে, সবাই বলছে। 6 টাকা থেকে আরো বাড়বে, বলো কি গো? সবাই তো বলছে যুদ্ধের দরুন নাকি এমন হচ্ছে। কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে গো?
সেসব তুমি বুঝতে পারবে না। আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপানের সব জিনিস নাকি আঁকড়া হয়ে উঠবে। হোকগে, আমাদের তো অর্ধেক জিনিস কিনেই খেতেই হয় না, তবে চালটা যদি বেড়ে যায় সেই কথাই তো ভাবছি। সেদিন বিকেলে বিশ্বাস মশাইয়ের বাড়ি বসে এই সব কথার আলোচনা হচ্ছিল। বিশ্বাস মশাই বললেন, আমাদের ভাবনা কি ঘরে আমার দুগোলা ধান বোঝাই, দেখা যাবে এরপরে। বৃদ্ধ নবদ্বীপ ঘোষাল বললে, এসব হ্যাঙ্গামা কতদিনে মিটবে ঠাকুর মশাই? শুনছি নাকি কি একটা পুর জার্মান নিয়ে নিয়েছে। বিশ্বাস মশাই বললেন, সিঙ্গাপুর। নবদ্বীপ বললে, সে কোন জেলা? আমাদের এই যশোর নাকি খুলনে, মামুদপুরের কাছে? বিশ্বাস মশাই হেসে বললেন, যশোরও না খুলনেও না, সে হলো সমুদ্রের ধারে, বোধহয় পুরীর কাছে মেদিনীপুর জেলা, তাই না পণ্ডিত মশাই? গঙ্গাচরণ ভালো জানে না, কিন্তু এদের সামনে অজ্ঞতাটা দেখানো যুক্তিযুক্ত নয়, সুতরাং সে বললে, হ্যাঁ একটু দূরে, পশ্চিম দিকে, ঠিক কাছে নয়। নবদ্বীপ বললে, পুরীর কাছে? আমার মা একবার পুরী গিয়েছিলেন। পুরী, সাক্ষীগোপাল, ভুবনেশ্বর, সে বুঝি মেদিনীপুর জেলা? বিশ্বাস মশাই বললেন, হ্যাঁ। ভৌগোলিক আলোচনা শেষ হলে যে যার বাড়ির দিকে চলে গেল। গঙ্গাচরণ পাঠশালায় বসে পরদিন ছেলেদের জিজ্ঞেস করলে, এই সিঙ্গাপুর কোথায় জানিস? কেউ বলতে পারলে না, কেউ নামই শোনেনি। গঙ্গাচরণ নিজের ছেলের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বললে, হাবু, সিঙ্গাপুর কোথায়? হাবু দাঁড়িয়ে উঠে সগর্বে বললে, পুরীর কাছে, মেদিনীপুর জেলায়।